মেঘমেদুর বর্ষার এই চমৎকার বিকেলে পপুলার বিডি নিউজের শিল্প সৃজন নিয়মিত আয়োজনের আজকের এই ঈদ উপলক্ষে বিশেষ পর্বে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ তথা পদ্মা মেঘনা বিধৌত রূপালী ইলিশের চাঁদপুরের জনপ্রিয় সাহিত্য সংগঠন সাহিত্য মঞ্চ। আজকে আমরা সাহিত্য মঞ্চের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো। সাহিত্য মঞ্চের যে শিল্প আয়োজন, শিল্প উপস্থাপন, তার সঙ্গে আমরা একটু পরিচিত হব। আশা করি আমাদের দর্শক শ্রোতা আপনাদের ভালো লাগবে। সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি পপুলার বিডি নিউজের সৌজন্যে আমাদের আজকের আয়োজন। প্রথমে একটু আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে উপস্থিত সাহিত্য মঞ্চ চাঁদপুরের প্রাণভোমরা প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশের এই মুহূর্তে যে কজন লেখক সংগঠন পরিচালনা এবং কলমের মাধ্যমে আমাদের সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ করছেন, তাদের মধ্যে একজন মাইনুল ইসলাম মানিক উপস্থিত আছেন। আমার সাথেই উপস্থিত আছেন তরুণ কবি শব্দশিল্পী ফারজানা মুন্নি, উপস্থিত আছেন আবৃত্তি শিল্পী মারিয়া জাহান। আমার বাম পাশে আমার সাথেই উপস্থিত আছেন অত্র অঞ্চলের চাঁদপুরের বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিস্ট, পপুলার বিডি নিউজের চিফ এডিটর এবং সাহিত্য মঞ্চের নবনির্বাচিত সহসভাপতি মনিরুজ্জামান বাবলু। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন প্রজন্মের কবি নিঝুম খান, উপস্থিত আছেন আরেকজন আলোকিত কবি শরীফুল্লাহ। আপনাদের সবাইকে পপুলার বিডি নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই পর্বে সম্মানিত অতিথিদের কাছ থেকে আমরা তাদের সাহিত্য সৃজন এবং সাংগঠনিক তৎপরতা, পাশাপাশি আমাদের এখানে যে তরুণ শিল্পীরা আছে তাদের কাছ থেকে কেন তারা সাহিত্য চর্চা করছেন, বিভিন্ন রকমের কিছু আমরা আলাপচারিতার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। পপুলার বিডি নিউজ কর্তৃক আয়োজিত আজকের সাহিত্য সম্ভারের আমন্ত্রিত সংগঠন সাহিত্য মঞ্চের সম্মানিত সভাপতির কাছে আমরা শুরুতেই আমরা সম্মানিত সভাপতির কাছে জানতে চাইব যে একজন শিল্পী হিসেবে একজন মানুষ হিসেবে আরও অনেক কিছুই করা যায়। আমরা জানি যে সাহিত্যের পথ অত্যন্ত দুরূহ পথ, অত্যন্ত দুর্বোধ্য পথ। এই পথে বা সাহিত্য সংগঠন তৈরি করার বা চিন্তা করা আপনি কেন করছেন? আপনি পেছনের সাহিত্য মঞ্চ প্রতিষ্ঠার একটু পেছনের গল্পটা যদি পাঠকের উদ্দেশ্যে একটু তুলে। ধন্যবাদ সঞ্চালক, কবি এবং শিক্ষক সুজন আরিফকে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি পপুলার বিডি নিউজকে। করোনার এই বিপর্যস্তকালীন সময়ে কবিতাকে ঘিরে, সাহিত্য মঞ্চকে ঘিরে বিভিন্ন আয়োজন করছেন এবং আজ আমাদের আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের স্টুডিওতে। আমরা আসলে এক ভয়াবহ দুঃসময়ে পাড়ি দিচ্ছি এবং দুঃসময় পাড়ি দিচ্ছি যেমন করোনায়, তেমনি দুঃসময় পাড়ি দিচ্ছি আমরা পুঁজিবাদের বিরুদ্ধেও। আপনি খেয়াল করে থাকবেন, পৃথিবীর সব কিছু শেখানোর জন্য প্রতিষ্ঠান হয়, সব কিছু শেখানো হচ্ছে, শুধু শিল্প শেখানোর সুযোগ নেই। কেউ শিল্প শেখাচ্ছে না, কেউ শিল্পের জন্য কাজ করছে না, এগিয়ে আসছে না। আমরা যারা লিখি, আমরা আসলে লিখতে গিয়ে আমরা যখন ছুটতে থাকি এবং আরক্ত হতে থাকি, বেদনার্থ হতে থাকি, বিষাদাক্রান্ত হতে থাকি, আমরা চাই আমাদের এই বিষাদের কথাগুলো কাগজে লিখতে, আমরা এই বিষাদের কথাগুলো অন্য কারো কাছে বলতে। এই বলতে গিয়ে চাঁদপুরে আমাদের অনেক তরুণের সাথে পরিচয় ঘটে, কিন্তু আমরা বারবারই বোধ করছিলাম যে আমাদের আরও সংঘবদ্ধ হওয়া দরকার, সংঘবদ্ধভাবে আরও যারা লিখতে চান তাদের জন্য কিছু করা দরকার। আমরা আসলে আমাদের বলার সুযোগ পাচ্ছিলাম না, লেখার সুযোগ পাচ্ছিলাম না, এবং আমরা চাচ্ছিলাম যে আমরা যে প্রতিকূল পরিস্থিতি পাড়ি দিয়ে এসেছি, একটি লিটল ম্যাগ করতে গিয়ে, একটি কবিতা প্রকাশ করতে গিয়ে, একটি কর্মশালায় অংশগ্রহণ করতে গিয়ে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই পথটা যাতে আরেকটু সুগম হয়, আরেকটু সুন্দর হয়, এই চিন্তা থেকেই মূলত সাহিত্য মঞ্চের পথ চলা। এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়েই কাজ করে যাচ্ছি।
আমরা বিগত দিনে এরই ফলস্বরূপ আমরা কাজ করেছি উচ্চারণ, উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক কর্মশালা নিয়ে, আমরা কাজ করেছি বানান ও সম্পাদনা নিয়ে, আমরা বই পড়ায় উদ্বুদ্ধ করার জন্য পাঠচক্রের আয়োজন করেছি, আমরা লেখকের সাথে প্রবীণ লেখকদের সাথে নবীন লেখকদের সমন্বয় ঘটানোর জন্য লেখক পাঠক মৈত্রী প্রহর করেছি, আমরা দেশের বিভিন্ন স্থানে আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা শেকড়ের সব লেখককে একত্রিত করার জন্য সাহিত্য সম্মেলন করেছি। আমরা অসংখ্য কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের এই তরুণ প্রজন্মকে যাতে লেখালেখিতে আরও সরব করতে পারি, আরও সমৃদ্ধ করতে পারি এবং এই মেঘনাপাড়ের সাহিত্য যাতে আরও সংঘবদ্ধভাবে সমৃদ্ধির পথে এগিয়ে চলে, সেজন্যই মূলত সাহিত্য মঞ্চের যাত্রা শুরু। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথি বিশিষ্ট আবৃত্তি শিল্পী মারিয়া জামানের কাছে। আমরা জানতে চাইব আবৃত্তি শিল্পে তার পথ চলার কথা। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সুজন আরিফকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি পপুলার বিডি নিউজকে আজকের এই আয়োজনে সাহিত্য মঞ্চ পরিবারকে আমন্ত্রণ জানানোর জন্য। কবিতা সাহিত্যের একটি নির্বাচিত অংশ। প্রতিটি সাহিত্যপ্রেমিক মানুষই কবিতা ভালোবাসে। সেদিক থেকে আমারও কবিতা ভীষণ ভীষণ প্রিয়। সেখান থেকে আমার কবিতায় পদাচারণ এবং সাহিত্য মঞ্চের সাথে যুক্ত হওয়া, সেই সঙ্গে কবিতা পাঠ করতেও পছন্দ করি, ভালোবাসি টুকিটাকি কবিতা লিখতেও। মারিয়া জামান, আপনাকে ধন্যবাদ। আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, জানতে চাই আপনার এই পথ চলার কথা। কিভাবে আপনি সাহিত্য মঞ্চের সঙ্গে সংযুক্ত হয়ে নিজের প্রতিভাকে বিকশিত করেছেন? ছোটবেলা থেকে সাহিত্য আমাকে অনেক টানে। একজন সাহিত্যপ্রেমিক হিসেবে সাহিত্য চর্চাকে সমৃদ্ধ করার জন্যই সাহিত্য মঞ্চের সাথে যুক্ত হওয়া। চাঁদপুরে সাহিত্য চর্চার কথা বললে সবার আগে সাহিত্য সংগঠন হিসেবে যে সংগঠনের কথা মাথায় আসে সেটা হচ্ছে সাহিত্য মঞ্চ। সাহিত্য মঞ্চের সাথে সাহিত্য চর্চাকে সমৃদ্ধ করার জন্যই আমার যুক্ত হওয়া। সেই সঙ্গে সাহিত্য মঞ্চে পরিবারে যুক্ত হওয়ার পর থেকে সাহিত্য মঞ্চের সাথে পথ চলছি এবং চলতে থাকব। ধন্যবাদ আবৃত্তি শিল্পী মারিয়া জামানকে। এই পর্যায়ে আমি চলে যাব প্রতিশ্রুতিশীল তরুণ কবি ফারজানা মুন্নির কাছে। আমরা জানি ফারজানা মুন্নি জেলা শহর থেকে একটু দূরে প্রত্যন্ত অঞ্চলে থেকে গিয়ে সাহিত্য মঞ্চের সঙ্গে তিনি যুক্ত থেকে তার কবিতা চর্চাকে তিনি চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের এই প্রতিশ্রুতিশীল কবির কাছে জানতে চাইব তার এই পথ চলাটা কি কি প্রতিবন্ধকতা তাকে অতিক্রম করতে হয়। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সুজন আরিফকে, ধন্যবাদ জানাচ্ছি পপুলার বিডি নিউজকে। প্রত্যন্ত গ্রাম থেকেই সাহিত্য চর্চা করি। প্রত্যন্ত গ্রামেই সাহিত্য চর্চার কিছু অসুবিধা আছে এবং কিছু সুবিধাও আছে। অসুবিধা বলতে গেলেই যাতায়াতটা, যেমন প্রত্যন্ত গ্রাম থেকেই সাহিত্য চর্চার জন্য যেতে হয় শাহরাস্তি থেকে চাঁদপুরে, সেটা কিছুটা দূরত্ব। কিন্তু কবিতার কাছে কোনো দূরত্ব না, কবিতার শক্তি দূরত্বকে জয় করে নেয়। তারপর যেমন সমাজ, তারপর হচ্ছে পরিবার, এগুলো থেকে আমাদের প্রতিশ্রুতিশীল কবি আপনি বলতে চাচ্ছেন যে সাহিত্যের প্রতিবন্ধকতাটা যতটা না প্রতিবন্ধকতা তার চেয়ে বেশি এটা সুবিধা। কারণ এই গ্রামে থেকে আমাদের বাংলা সাহিত্যের প্রাচীন কবি থেকে আজকে যারা লিখছেন অনেকেই সমৃদ্ধ হয়েছেন। সাহিত্যের মূল অনুষঙ্গ মানুষ, লোককথা, পুরাণ এগুলো সংগ্রহ করেই তারা সাহিত্য সৃজন করেছেন এবং কাব্য সৃজন করেছেন। তো এই কথাটি সম্ভবত আপনি বলতে চাচ্ছেন। তো ধন্যবাদ আপনাকে চমৎকার উত্তর দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কথা বলবো বর্তমান সময়ের আরেকজন প্রতিশ্রুতিশীল কবি শরীফুল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যেই তার বিভিন্ন কবিতা দেশের জাতীয় দৈনিক পত্রিকা, বিভিন্ন লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। আমরা এই পর্যায়ে তার কাছে জানতে চাইব যে তার কবিতা প্রীতির কথা। কবি শরীফুল্লাহ, সাহিত্যের আপনাকে বলছি, সাহিত্যের অনেক মাধ্যম আছে আমরা জানি, গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র, প্রবন্ধ, এত কিছু থাকতে সাহিত্যের আরও মার্গীয় বিভিন্ন উপাদান থাকতে আপনি কবিতার সঙ্গে কেন আপনার গেরস্থালি, কেন এই বসবাস? ধন্যবাদ আরিফ ভাই আপনাকে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি কবিতা পড়ি, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন কবিতা পড়তে পড়তে আমার কবিতা মুখস্থ হয়ে যেত। তখন আমি ভাবতাম ওনারা যেহেতু কবিতা লিখতে পারে তাহলে আমিও পারবো। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতাম,
শুধু কবিতাই পড়তাম, কবিতা মুখস্থ হয়ে যেত। আমার বেশি সময় নিয়ে আমি কবিতা পড়লে আমার হয়ে যেত, মুখস্থ হয়ে যেত। তখন আমার কবিতা পড়ার প্রতি আমার একটা আগ্রহ জাগে গেল। আমি কবিতা পড়তে থাকি। মাঝে আমি দীর্ঘদিন পড়া বন্ধ করে দিই। যখন আবার অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমার ভিতরে আবার একটা জাগলো যে আমি পড়ালেখা করি। তখন আমি উপন্যাস পড়তাম, প্রচুর পড়তাম আমি। মানে আমি যে স্কুলে পড়তাম, স্কুলে পড়া বাদ দিয়ে আমি শুধু উপন্যাস নিয়ে পড়ে থাকতাম। সারা দিন সারা রাত আমার একই কাজ। আমি একটা উপন্যাস ধরলে একটা উপন্যাসে পড়ার শেষ করানো ছাড়া আমি উঠতাম না। সেই থেকে আমার ভালো লাগা। পরে আমি গল্প লেখা শুরু করলাম। গল্প লিখি যে আমার গল্প হয়, তবে তেমন না। আমাকে কি কবিতা টানে, আমি বারবার কবিতার কাছে ফিরে যাই। এইভাবে আসলে আমার কবিতা লেখা, কবিতার কাছে ফিরে আসা। আমি কবিতা লিখতে পছন্দ করি, ভালো লাগে। আর কবিতা কেন যেন আমাকে বারবার টানে আমি বুঝতে পারি না। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি যে আমি যে এটা থেকে সরে যাই, আমি লিখবো না, ভালো লাগে না। এখনও আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি আর লিখবো না। আমি কিছুদিন লেখা অফ রাখলে আবার ফের আমাকে কবিতা টানে। শুধু আমি কবিতা লিখি। এই জন্য আসলে কবিতার দিকে ফিরে আসা। সাহিত্য মঞ্চ আমাকে কবিতা লেখার জন্য যথেষ্ট পরিমাণ উৎসাহ দিতেছে, যার কারণে আমি কবিতা লেখার কাছে আবারও ফিরে আসছি। ধন্যবাদ কবি শরীফুল্লাহর কবিতা যাপনের কথা আমাদেরকে জানানোর জন্য। আমরা পপুলার বিডি নিউজ পরিবার আমরা অনেক বেশি তৃপ্ত। একজন অন্তজ প্রচার বিমুখ প্রতিশ্রুতিশীল একজন কবির কবিতা যাপনের কথা আমরা জানতে পেরেছি। পপুলার বিডি নিউজে আমন্ত্রিত সাহিত্য মঞ্চ পরিবারের প্রত্যেক সাহিত্যিকের সাথে কথা বলে আমরা আনন্দিত। আমাদের পপুলার বিডি নিউজ আনন্দিত। আমাদের এই পর্বে আমাদের সামনে আসছেন, আমরা কথা বলবো বর্তমান সময়ের আরেকজন প্রতিশ্রুতিশীল কবি নিঝুম খান। ইতিমধ্যেই তিনি সাহিত্য মঞ্চের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং ওনার সাংগঠনিক তৎপরতায় সাহিত্য মঞ্চ পরিবার অনেক বেশি খুশি এবং অনেক বেশি তারা তৃপ্ত। আমরা জানি যে কবিতা মানুষ দ্রোহের কারণে কবিতা লিখে, কষ্টের কারণে কবিতা লিখে, বা ভালো লাগার কারণে কবিতা লিখে, অনেক সময় সুখ থেকেও কবিতা লিখে, আবার অনেক সময় কিছু না থেকেও কবিতা হয়। আসলে কবিতা কি বা মানুষ কবিতা কেন লিখে, এটা খুব জটিল একটা প্রশ্ন। এই প্রশ্নের সমাধান এক একজন এক একভাবে দিয়ে থাকেন। তো এবারে আমরা নিঝুম খানকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি ঠিক কী বোধে আক্রান্ত হয়ে, কিসের দ্বারা তাড়িত হয়ে বা চালিত হয়ে তিনি কবিতার এই দুর্গম যাত্রায় নিজেকে সঁপে দিয়েছেন। আমাদের এবারের অতিথি কবি নিঝুম খান। ধন্যবাদ সঞ্চালককে ও পপুলার বিডি নিউজকে আজকে এত সুন্দর একটি আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্যে। সঞ্চালক, আপনি বললেন কবিতা আমি কোন বোধ থেকে বা আমি আমার কবিতায় কোন কোন অনুষঙ্গ যোগ করি। আসলে প্রথমত আমি কবিতায় কথা বলতে ভালোবাসি, আমি কবিতায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো কবিতার নির্দিষ্ট কোনো অনুষঙ্গ নিয়ে আমি লিখি না। আমার কবিতায় আমি মানুষকে টেনে আনি, আমি ঈশ্বরকে নামিয়ে আনি অট্টালিকায়। আমি আমার কবিতায় লিখি দ্রোহ, লিখি দর্শন, লিখি মিথ। এটাকে নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করা মুশকিল, এটাকে নির্দিষ্টভাবে ব্যাখ্যা করা মুশকিল। তবে আমি মনে করি কবিতা হচ্ছে একটি শিশুর প্রথম কান্না। কবিতা হাসি, কবিতা দুঃখ, কবিতা আমাদের মানুষের জীবনের সমস্ত অনুষঙ্গই কবিতা। তো আমি চাই বা আমি আমার লেখালেখির ভিতরে ওই সব অনুষঙ্গ, ওই সব মিথ, দর্শন, ওই সব আকাঙ্ক্ষা, ভালোবাসা সব কিছু তুলে আনার চেষ্টা করি। মূলত এই আমার কবিতার মধ্যকার দর্শন বা কবিতা নিয়ে এগোনোর বা আমার কবিতার অনুষঙ্গ বলা যায়। ধন্যবাদ। ধন্যবাদ কবি নিঝুম খানকে আপনার প্রাণোচ্ছল কবিতা উত্তর দেওয়ার জন্য। এবার আমরা আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসছি। আপনার কাছে জানতে চাইব সাহিত্য মঞ্চের এ পর্যন্ত কিছু কার্যক্রম, যে সমস্ত কার্যক্রমের কারণে আপনি মনে করছেন যে সাহিত্য মঞ্চ অনন্য। আর দ্বিতীয় আরেকটি কথা আপনার কাছে জানতে চাইব যে সাহিত্য মঞ্চ সম্পর্কে আপনার কি চিন্তা ভাবনা। আপনি কি মনে করেন যে তরুণদেরকে এরকম একটা সাহিত্যিক, একটা শিল্প প্ল্যাটফর্মের নিচে আসা যুক্তিযুক্ত, বা তরুণদের জন্য আপনার কি চিন্তা? আপনার যারা সহকর্মী, যারা কবিতা লিখতে চায়, নাটক করতে চায় বা সাহিত্য চর্চা করতে চায়, তো এই দুটি উত্তর আপনার কাছে জানতে চাইব।
ধন্যবাদ কবি নিঝুম খান। ধন্যবাদ সঞ্চালককে। আপনি সাহিত্য মঞ্চের প্রোগ্রামগুলোর কথা বললেন। সাহিত্য মঞ্চ ইতিমধ্যেই জাতীয় পর্যায়ের কিছু প্রোগ্রাম করেছে। আর যদি প্রথম দিক থেকে বলি তাহলে আমরা উপস্থাপন, আবৃত্তি কর্মশালা করেছি। আমরা বানান ও সম্পাদনা বিষয়ক বিষয়গুলো নিয়ে বানান ও সম্পাদনা বিষয়গুলো নিয়ে কাজ করছি। আমরা প্রথমবারের মতো সারা বাংলাদেশে লেখক পাঠক মৈত্রী প্রহর একটা অনুষ্ঠান করেছি, যেখানে লেখক বা লেখিকা সেলিনা হোসেন তিনি পাঠকের মুখোমুখি হয়েছিলেন। যেমন সচরাচর কিন্তু এই ব্যাপারগুলো দেখা যায় না, যে আপনার লেখকের জায়গা থেকেই লিখছে আর পাঠকের জায়গা থেকে পড়ছে। কিন্তু সবচেয়ে দারুণ ব্যাপার এটা হয়েছিল সাহিত্য মঞ্চের, যে এই ইন্টারেকশনটা সহজ হয়ে গিয়েছিল। তারা ডিরেক্টলি বা তারা সরাসরি এই প্রশ্নগুলো করতে পারছিল লেখিকা কোন অনুষঙ্গ থেকে লিখছিলেন, বিষয়গুলো নিয়ে তারা কথা বলতে পারছিল। এছাড়াও যদি আমরা চিন্তা করি, সাহিত্য মঞ্চ কিছুদিন পর বা একটা নির্দিষ্ট সময় পর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কিছু নতুন নতুন মুখদের তুলে আনেন। আপনি আমাকে দ্বিতীয় প্রশ্নটি করেছিলেন যে সাহিত্য মঞ্চ নতুন মুখগুলোকে বা তরুণদেরকে তুলে আনার ক্ষেত্রে কী কী কাজ করছে। তো আমি বলবো যে যারা আসলে লিখতে চায় বা যারা সাহিত্যকে ভালোবাসে, তাদের আসলে যারা ওই উপরের পর্যায়ে আছে তাদের সাথে তাদের ওই মুখোমুখি ইয়েটা করা হয় না, তো মুখোমুখি দেখা হয় না, বা তাদের ওই ব্যাপারগুলোকে ক্লিয়ার করার মতো কোনো জায়গা তারা পায় না। তো এক্ষেত্রে সাহিত্য মঞ্চ বা একটা সাহিত্য সংগঠন এই জিনিসটাকে সহজ করে দেয়। চাঁদপুরের একদম খুব রিসেন্ট একটা প্রোগ্রাম ছিল, যে সারা দেশের চাঁদপুরের যতজন লেখক ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সবাইকে এক জায়গায় আনা হয়েছে। তো শীর্ষস্থানীয় সব লেখকদেরকে, তো সেক্ষেত্রে এই যে একটা মৈত্রী তৈরি হওয়া নতুন ও পুরাতনদের মধ্যে, তো একটা অনুপ্রেরণা কাজ করে, নতুনদের মধ্যে একটা নতুন অনুপ্রেরণা কাজ করে, তারা লেখার প্রতি আগ্রহ বাড়ে। তো এই সাহিত্য মঞ্চের এই সকল প্রোগ্রামগুলো বা সকল কাজগুলো দ্বারাই আমি খুব বেশি প্রভাবিত, বা আমি মনে করি যে একটি সুন্দর আগামী, একটি সুন্দর সমাজ বিনির্মাণে এরকম সাহিত্য সংগঠন তরুণদের জন্য একটি পথ প্রদর্শক হিসেবে কাজ করতে পারে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি নিঝুম খানকে। তার অনুভূতি, তার চমৎকার তথ্যবহুল কথাবার্তা আলোচনা ছিল। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। আজকে সাহিত্য মঞ্চ পরিবারকে নিয়ে আয়োজিত এই প্রাণবন্ত অনুষ্ঠান, এই প্রাণবন্ত আয়োজন পপুলার বিডি নিউজের সৌজন্যে আমরা এই মুহূর্তে আমরা কথা বলবো অত্র অঞ্চলের দীর্ঘদিন সংস্কৃতি সাহিত্য অঙ্গনের পরিচিত মুখ, গণমাধ্যম কর্মী, গল্পকার, কবি, বিশিষ্ট সমাজসেবক কবি মনিরুজ্জামান বাবলুর সঙ্গে। মনিরুজ্জামান বাবলুর সম্পর্কে আসলে পরিচয় দিতে গেলে আসলে অত কিছু বলার নাই, নামেই পরিচয়। তো তার এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পালে নতুন একটি পালক যুক্ত হয়েছে। আপনারা জানেন যে আজকে আমাদের যেই আমন্ত্রিত যে সংগঠন, এই সংগঠনের সহসভাপতি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। আপনাকে অভিনন্দন, আমাদের পপুলার বিডি নিউজের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি উনি ওনার মেধা, প্রজ্ঞা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে সাহিত্য মঞ্চকেও তিনি আলোকিত করবেন। আমরা মনিরুজ্জামান বাবলু, আপনার কাছে জানতে চাইব আপনার অনুভূতিটা কি? আপনি সাহিত্য মঞ্চের যে এত সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে আপনি এখন দেশের প্রথম সারির একটি সাহিত্য সংগঠন সাহিত্য মঞ্চের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় আপনি গিয়েছেন সহসভাপতি। প্রথমে জানতে চাইব আপনার অনুভূতি, আর দ্বিতীয়ত জানতে চাইব এই এত সংগঠন থাকতে আপনি সাহিত্য সংগঠন বা সাহিত্য মঞ্চের সঙ্গে আপনি কেন যুক্ত হলেন বা কিভাবে আপনি যুক্ত হয়েছেন? ধন্যবাদ সুজন আরিফ, আপনি আজকে সুন্দর উপস্থাপনা করছেন, আমাদের এই অনুষ্ঠানটাকে খুব প্রাণবন্ত করছেন। তো আজকে আসলে যে অনুভূতি সাহিত্য মঞ্চ মানে যে এখানে যে দুই কারিগর রয়েছেন, তারা একজন মাইনুল ইসলাম মানিক এবং আরেকজন আশিক বিন রহিম, এই দুইজনের হাত ধরে যে একটা তরুণ প্রজন্ম চাঁদপুর এই মেঘনার পাড়ে বিচরণ করছে, এটা আসলে সাহিত্য মঞ্চের জন্য সাহিত্য জগতে চাঁদপুরের যে সংগঠনগুলো রয়েছে সবার কাছে এখন কিন্তু একটা দিক নির্দেশক, এবং সাহিত্য মঞ্চকে সবাই ফলো করতেছে। আমরা যেটা দেখে আসতেছি সম্প্রতি, আমরা যখন শুরুতে সাহিত্য মঞ্চের কার্যক্রম শুরু হয় চাঁদপুর শহরে, তখন কিন্তু নানা দিক থেকে বিভিন্ন সংগঠন থেকে কিন্তু আমাদেরকে কানাঘুষি করে কিন্তু অনেক কথা বলতো। কিন্তু আজকে দেখেছি সবাই একটা প্ল্যাটফর্ম, যদি ভালো 5টা প্ল্যাটফর্মের কথা বলা হয় চাঁদপুর শহরের, তাহলে সাহিত্য মঞ্চকে একটা প্রথমে রাখে।
তো সেটা আমরা দেখেছি সম্প্রতি যে নিজুম খান বলেছে যুগান্তরের মতো একটি দৈনিকে যে চাঁদপুরের সাহিত্যের যারা ভাণ্ডার প্রবীণ নবীনদের যে সমন্বয় ঘটিয়েছে, সেখানে আমরা দেখেছি যে আমাদের সাহিত্য মঞ্চের সভাপতি সেক্রেটারি মানে যে দুজন, সেই দুজনকে আমরা দেখেছি কাতারে। তো সেখানে সেই অনুভূতিগুলো আসলে আমাদেরকে লেখার জায়গাটা আরও বাড়িয়ে তোলে এবং নতুনদেরকে নিয়ে যেভাবে কাজ করা হচ্ছে, সাহিত্য আসলে এখন অনেক জায়গায় অনেকেই সাহিত্যে আসতে চায়, আমরা দেখতেছি। কিন্তু সাহিত্যে আসতে হলে যে একটা ছায়া প্রয়োজন হয়, একজন বানান রীতি বা সাহিত্যের কবিতা কোনটা, প্রবন্ধ কোনটা, গল্প কোনটা, উপন্যাস কোনটা, এই যে ব্যাখ্যাগুলা কোনটা নাটকে যাবে, কোনটা ফিচারে যাবে, এই যে একটা মেধা খাটানো, আর সেটা কিন্তু এই দুই কারিগর করে আসতেছেন। বিশেষ করে মানুষ ইসলাম মানিক ভাইয়ের কথা না বললেই নয়, সাহিত্য মঞ্চকে যে ছত্রছায়া দিয়ে আজকে এই পর্যায়ে এনেছেন। আশা করি যে এই সাহিত্য মঞ্চে জড়িত হতে পেরে এবং আমাকে যে আসলে যে দায়িত্ব, যে পদে দেওয়া হয়েছে, আসলে এটা আমরা যারা অন্যান্য পদে আছি, শুধু সহসভাপতি আমি আছি, আসলে মূল কাজগুলোই করতেছেন যে সভাপতি এবং সাধারণ সম্পাদক। তো সেই জায়গা থেকে আমরা আসলে আরও বহুদূর সাহিত্য মঞ্চ এগিয়ে যাবে, সেটা আমরা প্রত্যাশা করি এবং আমরা যারা লেখালেখি করছি, আমাদেরও লেখার হাত আরও শক্তিশালী হবে। মনিরুজ্জামান বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সাহিত্য মঞ্চের মতো একটি প্রতিষ্ঠিত সংগঠনের সম্পর্কে আমাকে আজকে উপস্থাপন করতে হচ্ছে। বড় বড় মানুষরা এখানে উপস্থিত, তরুণ লেখক শিল্পীরা উপস্থিত। আমি ঠিক জানি না কতটুকু আসলে ওনাদের সঙ্গে কথা বলতে পারছি, কিন্তু আমি নিজেকেই ধন্য মনে করছি। আমি খুব তৃপ্ত মনে হচ্ছে যে এরকম সঠিক যারা সমাজে কাজ করছেন তাদের সঙ্গে দুটি কথা বলতে পারছি, তো তাদেরকে দেখছি। যাই হোক, মনিরুজ্জামান বাবলু, আপনাকে আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে আমরা জানি আপনি পেশাগত ক্ষেত্রে একজন সাংবাদিক এবং অত্র অঞ্চলে একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আপনি ইতিমধ্যেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সাহিত্য মঞ্চের মতো একটি কর্মোদ্যোগী একটি সংগঠন, আমরা জানি যে কিছুক্ষণ আগেই আপনিও বলেছেন বা নিজুম খানও বলেছে যে একটি শীর্ষস্থানীয় দৈনিকে সেখানে আমাদের অত্র অঞ্চলের সাহিত্য চর্চা নিয়ে একটি বিস্তর একটি প্রতিবেদন হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে সাহিত্য মঞ্চের এই জয়কার। তার আগেও বিভিন্ন সাহিত্য আন্দোলনে বা দেশে যারা এখন লেখালেখি করছে, আমরা সেখানে যে সাহিত্য মঞ্চের প্ল্যাটফর্ম থেকে যারা যাচ্ছেন, আমাদের একটা সফলতা আমরা দেখছি। তো এই যে আপনি এরকম একটি কর্মোদ্যোগী একটি সংগঠনে আছেন, আবার আপনি সৃজনশীল লেখালেখির সঙ্গেও যুক্ত আছেন, আবার আপনি প্রফেশনাল ক্ষেত্রে আপনি অনেক ব্যস্ত, তো আপনি আসলে ঠিক কিভাবে সময়টি বের করছেন বা আপনি কিভাবে এইটাকে আপনি সমন্বয় করছেন এবং এই সমন্বয়ের উত্তরটা দিবেন আপনি। আর দ্বিতীয় কথা আপনাকে একটু ছোট্ট করে জানতে চাইবো যে তরুণরা ঠিক কিভাবে আপনার এই প্রফেশনাল ক্ষেত্র এবং সাহিত্য চর্চার ক্ষেত্রে তারা স্থান রাখতে পারবে, এই একটি প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। আমাকে দ্বিতীয় প্রশ্ন করাতে আপনাকে ধন্যবাদ। তো আমি আসলে যে জায়গা থেকে এই সাহিত্য অঙ্গনে আমার বিচরণ, ছোটবেলা আমি যখন পত্রিকা দেখতাম, আমার কাকারা বাসায় নিয়ে আসতো যে একদিনে এত লেখা কিভাবে হয়, মানে একটা কল্পনা ভাবা ছিল আর কি। তো তখন আমি লেখালেখি করতাম না, কিন্তু এই পত্রিকাটা দেখে আমার একটা ভাবনা আসলো যে 16 পাতা কীভাবে লিখলো একদিনে। তো সেই জায়গা থেকে আমি ধীরে ধীরে আমার লেখার একটা অভ্যস্ত হলো। আর কবিতার চেয়ে আমার ছোট গল্পগুলো আমি বেশি লিখি। যেই দিন আমার দাদু মারা যায়, তার 1 সপ্তাহ পর থেকে আমি একটা গল্প লেখা শুরু করি, মানে দাদুর নিয়ে, মৃত্যুর শিকড়ে কষ্টের ছা, এটা আমার প্রথম গল্প লেখা। তখন আমি দেখলাম যে পত্রিকায় এত বড় লেখা 16 পাতা কীভাবে লেখা হলো, আর আমি যে ছোট একটা অনুগল্প লিখলাম, তাহলে তো একটা ভাবনা থেকে একটা লেখা আসে, এটার একটা অনুভূতি আসলো। তো আমার যে কর্মব্যস্ততা, সাংবাদিকতা, আসলে সাহিত্য আর সাংবাদিকতা কিন্তু দুইটাই শব্দ দিয়ে দুইটা শুরু। তো এই সাংবাদিকতা করতে গিয়ে আমরা যে উপাদানগুলো পাই, সমাজের যে ঘটনাগুলো ঘটতেছে, আর সাহিত্যের যে গল্পগুলো আসতেছে, যে কবিতা আসতেছে, যে প্রবন্ধ আসতেছে, ওই সমাজেরই কিন্তু একটা কোনো না কোনো উপাদান। আর এই উপাদানটাই কিন্তু আসলে আমরা যারা মাঠ কর্মী হিসেবে মাঠে সাংবাদিকতা করি, আমরা সবচেয়ে বেশি পাই। হয়তো আমরা দৈনিক তাৎক্ষণিক রিপোর্টটা করে ফেলি, সেখানে যেন পুলিশের ক্ষেত্রে যদি বলে ময়নাতদন্ত রিপোর্ট বা চার্জশিট, কিন্তু আমরা যখন সাহিত্যের ভাষা বলি তখন এটা কিন্তু একটা গল্প, একটা ছায়া, একটা তো এখন পুলিশের ক্ষেত্রে চার্জশিট, সাংবাদিকদের ক্ষেত্রে একটা রিপোর্ট, আর লেখকের ক্ষেত্রে এটা একটা গল্প বা কবিতা বা একটা প্রবন্ধ একটা কিছু হয়ে যায়।
আর একজন লেখকই শুধু পারে বা একটা লেখির জায়গা থেকেই পারা যায় এটাকে এই উপন্যাস করা, একটা গল্প করা, মানে এটাকে অনেক বড় করা এবং সমাজকে শেখানোর জন্য যে সবাইকে যদি পাঠক থাকে তাহলে সমাজ কিন্তু ওই গল্পটা নিয়ে আবার সমাজে পরিবর্তনের একটা ধারণা পাবে। তো আসলে এই ব্যস্ততা থেকে নিজেকে মনের আবেগ থেকে, মনের অনুভূতি থেকে আসলে লেখালেখিতে জড়িয়ে পড়া আর কি। আর তরুণ প্রজন্মের জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হলো বড় গাইডলাইন পাওয়া বা একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন, একটা ব্যক্তির আশ্রয় নেওয়া। কেউ কখনো একা একা এই লেখক হতে পারবে না এবং প্রতিষ্ঠিত হতে পারবে না। সেই জায়গা থেকে চাঁদপুরে আমি যখন হাজীগঞ্জ উপজেলায় এই শহরে যখন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ আমরা করছি, সেই পাশাপাশি জেলায় যখন সাহিত্য মঞ্চ নামে একটা সংগঠন তৈরি হলো, তখন যখন মানিক ভাই সহ আশিক ভাই সহ আমরা যখন সাহিত্য মঞ্চ শুরু করি, এই সাহিত্য মঞ্চে আমি দেখলাম যে আমরা যারা তরুণ প্রজন্মের জয় জয়কার কিন্তু এখানে। আর এই তরুণ প্রজন্ম শুধু তরুণ প্রজন্ম না, ওরা খুব পরিশ্রমী। হ্যাঁ, লেখালেখির পাশাপাশি সাংগঠনিকভাবে খুব দক্ষভাবে তারা কাজ করে। যখনই যাকে যে নির্দেশনা দেওয়া হয় সেটা চেষ্টা করে তারা সঠিক টাইমে করার জন্য। আর তরুণ প্রজন্মের জন্য আসলে সবচেয়ে বড় প্রয়োজন হলো একটা ভালো সংগঠনের সাথে থাকা। সেই প্ল্যাটফর্ম, সেই জায়গা থেকে তরুণ প্রজন্মের জন্য অন্তত এই মেঘনা ডাকাতিয়ার পাড়ে যারা আছে লেখক, আমরা বলবো যে একবার হলো সাহিত্য মঞ্চের কোনো কর্মীর সাথে আড্ডা দিয়ে তাদের জীবনকে আরও অনেক দূরে এগিয়ে নেয়। অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম সম্মানিত সভাপতির মাধ্যমে। আবারও আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আবারও আমরা সম্মানিত সভাপতির কাছে আমরা আসছি। আমাদের সাহিত্য মঞ্চ পরিবারের সুযোগ্য সভাপতি, অভিভাবক, যার একনিষ্ঠ শ্রম, মেধা এবং ত্যাগের বিনিময়ে একঝাঁক তরুণ সাহিত্য চর্চা একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। তারা কেউ কেউ কবিতায়, প্রবন্ধে, আবৃত্তিতে ইতিমধ্যেই তারা সুনাম রেখেছে, কথাগুলো আমরা বলেছি। তো এরকম একজন সফল মানুষ আমরা আরেকটু বিস্তারিতভাবে ওনার কাছ থেকে বা আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই পর্যন্ত আপনাদের গৃহীত কার্যক্রমগুলি কী কী ছিল এবং কী কী সফলতা আপনারা অর্জন করেছেন আপনি মনে করেন একজন সংগঠনের চেয়ার হিসেবে, যেটা আপনাকে আরও দূর এগিয়ে যাওয়ার জন্য একটা প্রেরণা দিচ্ছে। আজকে আমরা জানি সাহিত্য মঞ্চ এখন জ্বলজ্বল করছে দেশের সাহিত্য আকাশে। এই পর্যায়ে এসে আপনাদের অর্জনটুকু কি আপনার পাঠকের উদ্দেশ্যে যদি একটু বলেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের সঞ্চালক সুজন আরিফকে। আপনি জানেন আমরা সাহিত্য মঞ্চের কার্যক্রম শুরু করেছিলাম 2018 সালে। আমাদের 2019 সালেই মূলত বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের অগ্রযাত্রা শুরু হয়। আমরা ওই সময় প্রায় 250 শিক্ষার্থীকে নিয়ে চাঁদপুরে প্রথমবারের মতো প্রমিত উচ্চারণ, উপস্থাপন, আবৃত্তি বিষয়ক একটি কর্মশালা করেছিলাম, যেখানে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ও শিক্ষা গবেষণা অনুষদের অধ্যাপক ডক্টর মাসুদুজ্জামান সহ আরও 2 জন শিক্ষক, নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক কাজী মাহাতাব সুমন ও বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি শামীম আহমেদ খান। এরপর আমাদের কার্যক্রম এগিয়ে যেতে থাকে। আমরা এরই ধারাবাহিকতায় আয়োজন করেছি লেখক পাঠক মৈত্রী সেই প্রসঙ্গে আপনাকে শুরুতেই বলেছি। সেখানে সেলিনা হোসেন উপস্থিত ছিলেন। চাঁদপুরের তরুণ লেখকরা সেখানে লেখককে সরাসরি প্রশ্ন করেছেন এবং তার সান্নিধ্য পেয়েছেন। আমরা এরপর আয়োজন করেছি কবিতা প্রহর। কবিতা প্রহরে দেশবরেণ্য কবি ফরিদ কবির উপস্থিত ছিলেন। ফরিদ কবিরের সাথে একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের অন্যতম কবি বিধান সাহা এবং জব্বার আল নাইম। এছাড়াও এরপর আমরা আয়োজন করেছি, আমরা ইলিশ উৎসবে অংশগ্রহণ করেছি, আমরা বিজয় মেলায় কবিতা প্রহর উদযাপন করেছি, আমরা নারী উদ্যোক্তা মেলায় কবিতা প্রহর উদযাপন করেছি, আমরা বই মেলায় কবিতা প্রহর উদযাপন করেছি, বই মেলায় স্টল দিয়েছিলাম একই সাথে। আমরা জ্যোৎস্না উৎসব করেছি। আপনি জানেন আমরা সাহিত্য সম্মেলন করেছি চাঁদপুরে দ্বিতীয়বারের মতো এবং সেখানে সারা দেশ থেকে প্রায় 102 জন লেখক অংশগ্রহণ করেছেন। আমরা বিভিন্ন জাতীয় দিবসগুলোতে আলোচনা অনুষ্ঠান করে থাকি। আমরা নজরুলের জন্মজয়ন্তী উদযাপন করেছি। আমরা সমাজ বিনির্মাণে শিল্প সাহিত্যের ভূমিকা, লেখকদের ভূমিকা সহ বিভিন্ন সেমিনার আয়োজন করেছি। আমরা একই সময়ে এখন 4 মাস মেয়াদী একটি আবৃত্তি বিষয়ক কর্মশালা পরিচালনা করছি। একই সাথে বানান ও সম্পাদনা বিষয়ক আরেকটি কর্মশালা চলছে আমাদের এবং পাশাপাশি পাঠচক্র চলছে, যেখানে 20 জন পাঠক 20টি বই পড়ে প্রতি মাসে উপস্থিত হন তাদের কথা নিয়ে, বই আলোচনা নিয়ে। আমরা এরই মধ্যে
আরও বেশ কিছু কর্মযজ্ঞ অনুসরণ করেছি। আপনি জানেন আমাদের ব্যক্তিগত অর্জনের খাতাও অনেকেরই খুব সমৃদ্ধ হয়েছে। আমি এবং আমাদের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম সাহিত্য মঞ্চের প্রতিনিধি হিসেবে আমরা দিল্লিতে সার্ক সাহিত্য সম্মেলনে যোগদান করেছি। ইতিমধ্যেই আমি ইউনিসেফের শিশু বিষয়ক, শিশু কিশোর বিষয়ক 40টি বইয়ের বানান ও সম্পাদনা করেছি। আমাদের সাহিত্য মঞ্চের বেশ কয়েকজনের বেশ কয়েকটি বই এ পর্যন্ত প্রকাশ হয়েছে এবং অনেকগুলো বই প্রকাশের প্রক্রিয়ায় আছে। এভাবে আমাদের আসলে ব্যক্তিগত অর্জন এবং সাংগঠনিক কার্যক্রম যথেষ্ট পরিমাণ অগ্রগতির দিকেই আছে। আমি এই সংগঠনই যথেষ্ট আশাবাদী এই কারণেই যে এখানে আমাদের আশিক বিন রহিমের মতো পরিচিত মুখ, আমাদের নিজুম খানের মতো তরুণ প্রতিভা, আমাদের কবি শরীফুল্লাহর মতো লেখক রয়েছেন, কবি রয়েছেন, আমাদের ফারজানা মুন্নির মতো তরুণ প্রতিভাবান কবি এখানে রয়েছেন, এখানে নুরুন্নাহার নিশির মতো আবৃত্তি শিল্পী আছেন, এখানে বিথি নন্দীর মতো আবৃত্তি শিল্পী আছেন, এখানে শ্রাবণী সেনের মতো সঙ্গীত শিল্পী আছেন, শুভ্র রক্ষিতের মতো সঙ্গীত শিল্পী আমাদের সাথে আছেন। আমাদের আসলে যেই তরুণ প্রজন্মটি আমাদের সাথে যুক্ত আছেন, এরা চাঁদপুরের সবচেয়ে প্রতিভাবান, সবচেয়ে মেধাবী, সবচেয়ে শুদ্ধতম সুন্দর একটি প্রজন্ম এবং আমার বিশ্বাস এদেরকে নিয়ে আগামী দিনেও আমাদের সাহিত্য মঞ্চের আরও সমৃদ্ধ, আরও ভালো, আরও সুন্দর শুদ্ধতম কিছুর আয়োজন করা সম্ভব। সম্মানিত সভাপতি, আপনার কাছে আমরা এই পর্যায়ে আরেকটি প্রশ্ন জানতে চাইব। সাহিত্য মঞ্চ খুব চমৎকারভাবে সুচারুরূপে এই কঠিনতম কাজটি সম্পাদন করছে, তো আপনি আমাদের পাঠক দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার এই নির্বাচন প্রক্রিয়াটা সম্পর্কে যদি একটু আমাদেরকে ধারণা দিতেন। ধন্যবাদ সুজন আরিফকে আবারও আমার সংগঠন বিষয়ে চমৎকার একটি প্রশ্ন করার জন্য। আমাদের গত 22 মেতে মূলত আমাদের প্রত্যক্ষ নির্বাচনের মধ্য দিয়েই নতুন কমিটি গঠিত হয়। আপনি জানেন আমাদের নির্বাচন প্রক্রিয়াটি একেবারেই ভিন্ন। আমাদের আসলে নির্বাচনে কোনো প্রার্থী থাকে না। আমাদের নির্বাহী পরিষদের সদস্য 25 জন। এই নির্বাহী পরিষদের সদস্যরা সবাই ভোটার, সবাই প্রার্থী। এখানে কেউই তার ভোটটি শুধু নিজেকে দিতে পারবেন না, অবশিষ্ট যে কাউকে সভাপতি, সাধারণ সম্পাদক অথবা সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করতে পারবেন। এই কারণেই আমাদের একেবারেই অন্যতম একটি প্রতিভা নিজুম খানকে আপনি দেখেছেন যে সাংগঠনিক সম্পাদক হিসেবে উঠে এসেছে এবং এটা মূলত আমাদের এই নির্বাচন প্রক্রিয়ারই সুফল বলতে পারেন। কারণ আমরা নিজুমকে আগামী দিনের মেঘনাপাড়ের সম্ভাবনাময় সন্তান হিসেবেই দেখি। আমরা বিশ্বাস করি মেঘনার গান বুকে নিয়ে একদিন সে নদীর মতো কলকল ধ্বনিতে সারা দেশ ছাড়িয়ে, দেশের সীমানা ছাড়িয়ে পুরো বিশ্বকে আলোকিত করবে। তো আমাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপনাকে বলছিলাম, এই আমাদের নির্বাচন প্রক্রিয়া 2 বছর মেয়াদে, আবার 2 বছর পরও একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আপনাকে আরেকটি বিষয়ে অবগত না করলেই নয় যে আমাদের কমিটির মেয়াদকাল 2 বছর এবং 2 বছর যেদিন পূর্ণ হবে সেদিন স্বয়ংক্রিয়ভাবে এই কমিটি ভেঙে যাবে। অর্থাৎ আমি যদি এই কমিটিকে ধরে রাখতেও চাই তাতে কোনো লাভ নেই, এই কমিটিটি বাতিল বলেই গণ্য হবে 2 বছর শেষে। তখন সবাই এই নির্বাহী কমিটির সদস্য হয়ে যাবেন, সভাপতি থেকে শুরু করে সর্বশেষ সদস্য পর্যন্ত, এবং সকলের সম্মিলিত সিদ্ধান্তেই তখন আবার নতুন করে 1 সপ্তাহের মধ্যে সময় পাবেন তারা ভোট গ্রহণের জন্য, এবং তখন আবার ওই কমিটি নতুন করে কমিটি গঠন করবেন। চমৎকার উত্তর দিয়েছেন, যে চমৎকার একটি নির্বাচন প্রক্রিয়ার কথা উনি আমাদেরকে জানিয়েছেন। কারণ আমরা জানি যে নজরুল ইসলাম বলেছিলেন যে আমাদের এখানে কোনো দল নেই, আমরা প্রত্যেকেই কর্মী। তো আমরা সম্মানিত সভাপতির কাছ থেকে যে নির্বাচন প্রক্রিয়াটা জানলাম, আমার ঠিক ওই কথাটি মনে পড়েছে যে চমৎকার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এখানে প্রত্যেকেই প্রার্থী আবার প্রত্যেকেই ভোটার। চমৎকার নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সাহিত্য মঞ্চ খুব সুন্দর কমিটি উপহার দিচ্ছে। এবার আমরা সর্বশেষ প্রশ্ন মাননীয় সভাপতির কাছে আমরা জানতে চাইব যে আপনার ইতিমধ্যে আপনি আমাদেরকে জানিয়েছেন, সাহিত্য মঞ্চের অন্যান্য শিল্পীরা আমাদেরকে জানিয়েছে, ছোটোখাটো বড় অজস্র অর্জন আমাদের সাহিত্য মঞ্চ অর্জন করেছে। তো এই অর্জনটাকে ধরে রেখে সামনে সাহিত্য মঞ্চকে নিয়ে আপনার পরিকল্পনা বা সাহিত্য মঞ্চ নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তা, সাহিত্য মঞ্চকে ঠিক আপনি কোথায় রেখে যেতে চান বা কোন জায়গায় আপনি সাহিত্য মঞ্চকে নিয়ে যেতে চান? সুজন আরিফ, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আমাদের আবারও অন্য কোনো আয়োজনে দেখা হবে। আপনার প্রশ্নটি উত্তর দেওয়ার আগেই ধন্যবাদ দিয়ে নিচ্ছি। আমাদের এই সংগঠনে যারা লেখালেখি করছেন তাদের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা তাদের বানানের বিষয়ে যথেষ্ট নজর দিচ্ছি। তারা একটি লেখা পত্রিকায় পাঠানোর জন্য কিভাবে সম্পাদনা করবেন, একটি পাণ্ডুলিপি তৈরি করার জন্য তারা কিভাবে সম্পাদনা করবেন, এই বিষয়ে আমরা নজর দিচ্ছি। একইভাবে তাদের মান উন্নয়নের ক্ষেত্রে কী ধরনের বই পড়া উচিত, কাদের বই পড়া উচিত,
কোন বইগুলো তাদের নিজের মানকে বৃদ্ধি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে, আমরা সে বিষয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। একইভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে বা বিভিন্ন নগর মহানগরে ছড়িয়ে থাকা যেসব প্রবীণ লেখক রয়েছেন, অভিজ্ঞ লেখক রয়েছেন, যাদের সান্নিধ্য তাদেরকে আরও সমৃদ্ধ করবে, আমরা তাদের সাথে এদের মিথস্ক্রিয়া ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করে থাকি। এবং একই সাথে আমাদের অগ্রজ যেসব সাহিত্যিক বাংলা সাহিত্যে অবদান রেখে গেছেন, তাদের অবদানগুলোকে স্মরণ করার জন্য আমরা বিশেষ বিশেষ আয়োজন করে থাকি এবং আমাদের ভবিষ্যতে এই ধরনের পরিকল্পনা রয়েছে, এই আয়োজনগুলো অব্যাহত থাকবে। একইভাবে আমরা নাট্যকলা বিষয়ে কাজ করার জন্য আমাদের একটা প্রস্তুতি চলছে। আপনি জানেন ইতিমধ্যে আমরা চা শ্রমিক গণহত্যা নিয়ে তাদের গণহত্যার শতবর্ষে একটি অনুষ্ঠান করেছি এবং এই বিষয়ে আমরা সিলেটে চা বাগানে চা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমরা একটি নাটক মঞ্চস্থ করার প্রস্তুতি নিচ্ছি। একইভাবে আপনাকে আমি বলতে চাই, আমাদের একটি সঙ্গীতের শাখাও রয়েছে, সেখানে আমাদের 7 জন সঙ্গীত শিল্পী রয়েছেন। আমাদের কবিতার সাথে কাব্যনৃত্য, গীতিনাট্য করার জন্য আমাদের কয়েকজন কর্মী রয়েছেন, আমরা তাদেরকে নিয়েও কাজ করছি এবং তাদের প্রশিক্ষণের চেষ্টা করে যাচ্ছি। একইভাবে যারা লেখালেখি করছেন তাদের লেখাগুলো যাতে অন্তত জাতীয় বা স্থানীয় পত্রিকাগুলোয়, লিটল ম্যাগাজিনে বিভিন্ন জায়গায় প্রকাশের সুযোগ হয়, সেই বিষয়টি আমরা নজরে রাখছি। আমরা চাচ্ছি যে এখান থেকে একদল শুদ্ধতম লেখকের বিকাশ ঘটুক, তারা উঠে যাক, দেশের বিভিন্ন অঞ্চলে তারা ভূমিকা রাখুক। আমরা চাই যারা এই লেখালেখির বিভিন্ন ফর্মগুলোকে শিল্পের আকার নিয়ে যাচ্ছেন, সেই আবৃত্তি শিল্পী, সেই নাট্যশিল্পী, সেই সঙ্গীত শিল্পী, তারা যাতে তাদের ভূমিকায় সাহিত্যকে আরও বিকশিত করতে পারেন এবং তারা যাতে নিজেও আরও সমৃদ্ধ হন, সেই বিষয়গুলো নিয়ে আমরা মূলত কাজ করে যাচ্ছি। এবং আমি বিশ্বাস করি, আমি থাকি বা না থাকি, সাহিত্য মঞ্চের এই কাজগুলো যথারীতি চলমান থাকবে এবং এর মধ্য দিয়ে চাঁদপুরের এই মেঘনাপাড়ের সন্তানেরা উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে। মহামারীর বিষাদের এই অশুভ ছায়ায় আমরা গত প্রায় 2 বছর ধরে আমরা নিমজ্জিত আছি। আমরা জানি যে অত্র অঞ্চলে পপুলার বিডি নিউজ তার যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গেই নতুন নতুন সব আয়োজনে আমাদেরকে চমকে দিচ্ছে। এই ঘরবন্দিকালীন এই সময়টাকে আমাদেরকে উপহার দিয়েছে আজকের একটি প্রাণবন্ত আয়োজন। সাহিত্য মঞ্চের সম্মানিত শিল্পী সমাজকে পেয়ে আমরা আনন্দিত। পপুলার বিডি নিউজকে আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিবাদন জানাচ্ছি। এই মহামারীর সময়ে তারা এত চমৎকার একটি আয়োজন করে অত্র অঞ্চলের মানুষদেরকে শিল্প এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা দিয়েছেন। পাশাপাশি আমরা পপুলার বিডি নিউজের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা, অভিবাদন এবং একরাশ শুভেচ্ছা আর সামনে এগিয়ে চলার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় সাহিত্য মঞ্চের জন্য। যে সাহিত্য মঞ্চ আপনারা এতক্ষণ আপনারা জেনেছেন, আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন যে একটি জেলায় কিভাবে একটি সংগঠন আজকে বিন্দু থেকে আজকে মহিরুহু হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। ঘরবন্দিকালীন এই সময়ে আপনারা দর্শক শ্রোতা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের অনুষ্ঠানকে উপভোগ করেছেন, আমাদেরকে শুনেছেন, আমাদেরকে দেখেছেন এবং আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। আপনারাও আশা করি শিল্পের সঙ্গে থাকবেন, সুন্দরের সঙ্গে থাকবেন, কারণ আমরা সবাই জানি রবীন্দ্রনাথের সেই অমীয় বাণী, সত্য, সুন্দর এবং কল্যাণ। আমরা সত্যের সঙ্গে থাকব, সুন্দরের সঙ্গে থাকব, কল্যাণের সঙ্গে থাকব। আমি সুজন আরিফ আপনাদের সঙ্গে ছিলাম। আশা করি ভবিষ্যতের কোনো এক এরকম আলোকিত দিনে আপনাদের সঙ্গে আবারও কোনো শিল্প, সত্য, সুন্দরের কথা নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, বই পড়ুন, গাছ লাগান, মাস্ক ব্যবহার করুন, পপুলারের সঙ্গে থাকুন, ভালো খবরের সঙ্গে থাকুন, ভালোবাসার সঙ্গে থাকুন, মঙ্গলের সঙ্গে থাকুন, সত্যের সঙ্গে থাকুন। আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।